ইরানের ইস্পাহানে 200 কেজি যে সমৃদ্ধ ইউরেনিয়াম, 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, তা আসলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এবং আন্তর্জাতিক যে অবস্থান, অর্থাৎ আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক যে অবস্থান মধ্যপ্রাচ্যে, তার মূল কেন্দ্রবিন্দুকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। সেটা হচ্ছে শক্তির ভারসাম্য অনেক ক্ষেত্রে ইসরায়েল থেকে ইরানের কাছে চলে যেতে পারে। এখানে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএর পরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন যে ইরানের ইস্পাহানে পারমাণবিক স্থাপনা এখনও 200 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে। এ তথ্য সামনে আসার পর আসলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। 60% ইউরেনিয়াম আসলে কেন গুরুত্বপূর্ণ? বলা হয়ে থাকে কোনো ইউরেনিয়ামকে যদি 90% পরিমাণ পর্যন্ত এনরিচমেন্ট করা যায়, তাহলে সেই ইউরেনিয়াম দিয়ে, অর্থাৎ 42 কেজি পরিমাণ ইউরেনিয়াম দিয়ে একটি পরমাণু বোমা তৈরি করা যায়। তো সেক্ষেত্রে ইরানের কাছে যেহেতু 200 কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে, তাহলে ইরান সেই 200 কেজিকে 60% থেকে যদি 90% রূপান্তর করে, তাহলে ইরান তার বিদ্যমান এনরিচড যে ইউরেনিয়াম আছে তা দিয়ে 5 থেকে 6টি বোমা তৈরি করতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে ইস্পাহান কেন গুরুত্বপূর্ণ? যদিও আইএর যারা পরিদর্শক আছেন তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে ইস্পাহানে সত্যিই পারমাণবিক বোমা তৈরি করার মতো ইউরেনিয়াম এনরিচ বা সমৃদ্ধ করেছে ইরান। ইস্পাহান কেন গুরুত্বপূর্ণ যেটা বলতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে এরকম যে ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। এখানে মূলত ইউরেনিয়াম রূপান্তর, সমৃদ্ধকরণ এবং সংরক্ষণের কাজ করা হয়ে থাকে। আইএর তথ্য অনুযায়ী ইস্পাহানে একটি ভূগর্ভস্থ ট্যানেল বা কমপ্লেক্স রয়েছে যেখানে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়ে থাকে এবং এই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত। এবং এখানে যদিও গত জুনে আক্রমণ করা হয়েছিল ব্যাপক হারে, তো এই আক্রমণের কারণে হচ্ছে ইউরেনিয়ামের সম্পূর্ণ যে ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা গেছে এটা কিন্তু তা বলা যাবে না। অবশ্যই এটা সত্য যে হয়তো কিছু সেন্ট্রিফিউজ নষ্ট হয়েছে, কিন্তু ইরানের তো সেই পারমাণবিক জ্ঞান তো সম্পূর্ণ বিনষ্ট করা যায়নি। ফলে ইরানের পক্ষে কয়েক মাসের মধ্যেই সেই ক্ষতি পুষিয়েটা আনা সম্ভব। এবং এই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে হামলার প্রেক্ষাপট, যেটা যদি গত জুনে আমরা বিশ্লেষণ করি, সেখানে 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক ব্যবস্থা হামলা চালানো হয়, যেটা এখনও চালানো হচ্ছে। সেটা হচ্ছে নাতানজ, ফোর্দা, ইস্পাহান। এই হামলার ফলে ইরানের বহু সেন্ট্রিফিউজ গত জুনে ধ্বংস হয়ে যায় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থবির হয়ে যায়। তবে এটা নিশ্চিত যে একটি হামলার মাধ্যমে একটি জাতির কখনোই পরমাণু জ্ঞান সম্পূর্ণরূপে বিনষ্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হতে পারে যে এই যে হামলার মাধ্যমে গত জুনে যে ক্ষতি করা হয়েছিল, সেখানে কি ইউরেনিয়ামকে সরানো হয়েছিল, অথবা এখন যে হামলাগুলো হচ্ছে হামলার পূর্বেই কি ইউরেনিয়ামকে সরানো হয়ে থাকতে পারে? তো এর প্রেক্ষিতে আন্তর্জাতিক প্রতিবেদনে যেটা উঠে এসেছে যে হামলার আগেই 400 কেজি ইউরেনিয়াম সরে ফেলানো গোপন স্থান এটা কোনো বিষয় না। তবে আইএ প্রধান রাফায়েল গ্রসি যিনি বলছেন যে বর্তমান মূল্যায়ন অনুযায়ী 200 কেজির বেশি ইউরেনিয়াম এখনও ইস্পাহানে থাকতে পারে এবং সেটি কোথাও সরানোর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি এই পর্যন্ত। এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক যে পর্যবেক্ষক রয়েছে তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে আইআই তাহলে কেন এত উদ্বিগ্ন? যদি এটা ইস্পাহানেই থাকে তাহলে হয়তো জুনে সেটা কিছু ধ্বংস হয়েছে, অথবা এবারের হামলায় নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে উদ্বেগের কারণ হচ্ছে প্রথমত দুটি। এক, সংস্থাটি এখনও, অর্থাৎ আইএ এখনও, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন এখনও জানে না, যে সংস্থা এখনও জানে না যে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পূর্ণাঙ্গ রূপে, যেহেতু তাদের পরিদর্শন অনুমতি দেওয়া হয়নি, তারা এখনও এই এনরিচড ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে জানে না। দ্বিতীয়ত, ইরান বর্তমানে অনেক পর্যবেক্ষক যন্ত্র ও নজরদারি ব্যবস্থা সরিয়ে ফেলেছে তাদের পরমাণু কেন্দ্রগুলো থেকে, যার ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কমে গেছে। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট থেকে যে
90% না হলেও 80% বা 70% ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়নি তা কিন্তু না। আমেরিকা যে লিটল বয় নিক্ষেপ করেছিল জাপানে, তা কিন্তু 70 থেকে 80% ইউরেনিয়াম এনরিচড ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তির সময় এখন 90% বা 90% ইউরেনিয়াম এনরিচড দিয়ে যে বোমা তৈরি করা হয় সেটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। এখন ইউরেনিয়ামের প্রশ্ন হচ্ছে যে ইউরেনিয়ামের সঠিক অবস্থান কোথায়, যদি ধ্বংস হয়ে থাকে তাহলে কতটুকু ধ্বংস হয়েছে এবং কতটুকু এখনও অক্ষত রয়েছে। এখন যেহেতু পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই এবং মনিটরিং যন্ত্র সরিয়ে ফেলা হয়েছে, তাই এই তিনটি প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ইরানের অন্যদিকে যে অবস্থান, ইরানের অবস্থানটা হচ্ছে এই যে ইরান বরাবরই দাবি করেছে তাদের এই পরমাণু যে প্রকল্পটি, এটি হচ্ছে শান্তিপূর্ণ প্রকল্প। ইরানের প্রথমত দাবি তারা হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য তারা সেটি ব্যবহার করেন। দ্বিতীয়ত হচ্ছে তার চিকিৎসার জন্য তাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এবং এটা তাদের জাতীয় অধিকার। তাদের যুক্তি হলো অনেক দেশ হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, তাই ইরানের ক্ষেত্রেও সেটা বৈধ। তবে পশ্চিমারা যেটা ভাবছেন সেটা হচ্ছে এরকম যে 60% পর্যন্ত ইউরেনিয়াম তৈরি সামরিক প্রয়োজন, মানে ইনভেস্ট করা সামরিক প্রয়োজন ছাড়া আসলে অন্য কোনো কারণ হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে যে ইরান তো একটা সময় 2015 সালে সিদ্ধান্ত নিয়েছিল 5 অক্ষ শক্তির সাথে মিলে, অর্থাৎ 5 সুপার পাওয়ারের সাথে মিলে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প ত্যাগ করবে। তারপর কি হলো? সমস্যা যেটা দেখা গেছে, তখন যে চুক্তিটা হয়েছিল ওবামা প্রশাসনের সাথে ইরানের, সেই চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন আসার পরে সরাসরি প্রত্যাহার করে নেয় নিজেদেরকে, আমেরিকাকে প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই যেটা ইরান শুরু করে সেটা হচ্ছে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয়, নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করে এবং আন্তর্জাতিক নজরদারি সীমিত করে। ফলে এটা বলা যায় যে 2015 সালের আগের যে অবস্থান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইরানের, সে অবস্থানে কিন্তু বিষয়টা চলে গেছে। এখন মধ্যপ্রাচ্যে কিন্তু এই নিয়ে একটা বিশাল বড় উত্তেজনা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে এটা আরও প্রকট হবে। সেটা হচ্ছে এরকম যে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু প্রযুক্তিগত একটা বিষয় না, এটা একটা রাজনৈতিক ক্ষমতার বিষয় হিসেবে দাঁড়িয়েছে, বিশেষ করে 3টি দেশের জন্য। একটি হচ্ছে যুক্তরাষ্ট্র, একটি হচ্ছে ইসরায়েল, আরেকটি হচ্ছে সৌদি আরব। এখন ইসরায়েল বহুবার ঘোষণা করেছে যে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করার পথে এগোয় তবে তারা সামরিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এখন 12 জুনের যে আক্রমণ, জুনের 12 দিনের যে আক্রমণ এবং এখনকার যে আক্রমণ, তার যে লিগেসি বা তার যে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ইসরায়েল এখনও বলছে। 2 নম্বর হচ্ছে বিশ্ব রাজনীতিতে প্রভাব, যে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে তথ্য প্রকাশের পর বিশ্ব রাজনীতিতে কয়েকটা প্রশ্ন উঠেছে যে ইরানকে আবার দ্রুত পরমাণু কর্মসূচি পুনর্জীবিত করতে পারবে। 2, আন্তর্জাতিক পরিদর্শন ছাড়া এই কর্মসূচি কতটুকু এগোচ্ছে। 3, ভবিষ্যতে আবার কি সামরিক হামলার ঝুঁকি তৈরি হবে, অর্থাৎ যদি এখন যুদ্ধটা শেষ হয়, অর্থাৎ যেটা জুনে ছিল, সেই জুনের যুদ্ধ শেষ হওয়ার পরে এখন আবার যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শেষ হওয়ার পরেও কি নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। এখন বিশেষজ্ঞরা বলছেন এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে মূলত কূটনৈতিক আলোচনার উপর। সামনে কি হতে পারে তা নির্ভর করছে 3টি বিষয়ের উপর। প্রথমত, নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে, অর্থাৎ উভয় পক্ষ যদি ছাড় দিতে রাজি হয়ে থাকে, যেখানে ইরান পশ্চিমা দেশগুলোর সাথে কোনো একটা সমঝোতায় পৌঁছাতে পারে। দ্বিতীয়ত, বর্তমান উত্তেজনা বজায় থাকতে পারে, যেখানে সামরিক হামলা, নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, এটা হচ্ছে একে অপরের উপর থাকতে পারে। তৃতীয়ত হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং মধ্যপ্রাচ্য বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। যে সংঘাত আমরা এখন দেখছি তার চেয়েও বড় কোনো সংঘাত, যেটা আমরা দেখছি যে আমেরিকান একটি বিমান যেটা পারমাণবিক হামলা করণে সক্ষম, তা কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে এবং এ নিয়ে অনেকে আলোচনা শুরু করছেন যে এই বিমান থেকে কিন্তু পরমাণু হামলা চালানো শুরু করা যায়। এখন এটা কি মার্কিন প্রেসিডেন্ট হুমকির জন্য হচ্ছে ইরানে প্রেরণ করার বা মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছেন ইরানের সাথে বার্গেনিং চিপ, অর্থাৎ নেগোসিয়েশন, নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য এবং ইরানকে হচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য, না অন্য কোনো কারণে, তা কিন্তু এটা বিশাল বড় প্রশ্ন। তাহলে উপসংহারে আমরা যেটা বলতে পারি যে ইরানের 200 কেজি ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধকরণ, এই বিষয় নিয়ে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা খুবই চিন্তিত। যদিও পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিকরণ
যে চুক্তি নিরোধ চুক্তি, সেই চুক্তিতে কিন্তু ইরান স্বাক্ষর করেছে, ইসরায়েল স্বাক্ষর করেনি। এবং এই ধরনের আলোচনা রয়েছে যে ইসরায়েলের কাছে 80 থেকে 100টি পরমাণু বোমা রয়েছে, অথচ ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা করেনি। না করলেও সে কিন্তু ইরানের পরমাণু বোমা থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু একের পর এক আলোচনা করছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক যে ক্ষমতা সেটা নিজের কাছে কুক্ষিগত করতে চাচ্ছে। এটা একদিকে যেমন পারমাণবিক বিস্তার রোধ করছে, প্রশ্নের সম্মুখীন করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার যে ভারসাম্য সেটাকে টালমাটাল করে দিচ্ছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার, এই সংকটের স্থায়ী সমাধান সামরিক শক্তি নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে হবে। এবং বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী কী পদক্ষেপ নেয় ইরান এবং কিভাবে প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক সম্প্রদায়।